শুনছেন অজানা সত্যের 126তম এপিসোড। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যের আরও একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোডের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি 32 তলা বিল্ডিংকে কেন্দ্র করে। এই 32 তলার বিল্ডিংয়ের ছাদে ঘটে যায় একটা ভয়ানক ঘটনা। কি ঘটেছিল, কেন ঘটেছিল, সবটাই জানাবো আজকের এই ঘটনায়। অবশ্যই প্রথম ঘটনাটিকে শেষ অবধি শুনবেন। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনা বিষয়ে কোনো রকম স্পয়লার দেব না। ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা ঠিক কতটা ভয়ের। আজকের এই দুটো ঘটনা দিয়েই আমাদের এপিসোডটিকে সাজানো হয়েছে এবং আশা করছি আজকের এপিসোডটা আপনাদেরকে শিহরিত করবে। সকলের কাছে রিকোয়েস্ট রইল আজকের এপিসোডটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন এবং আজকের এপিসোড কেমন লাগছে। এবং চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অজানা সত্য হরর ফ্যামিলির সাথে অবশ্যই জয়েন হয়ে যাবেন। আর বেশি কথা বাড়াবো না, শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন শুভদীপ দাস। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি শুভদীপ দাস। আজ একটা ঘটনা আমি তোমাকে লিখতে চলেছি, যেটা আমার নিজের সঙ্গে ঘটেছে। আমি সরাসরি ভূত প্রেতে বিশ্বাস করি না, তবে এই ঘটনার পর আমার ধারণা পাল্টে গেছে। দাদা, আমি একটি কোম্পানিতে সুপারভাইজারের জব করি, যার কারণে আমার স্টাফ এবং আমাদেরকে সেখানে ডিউটি করতে হতো। কখনো কখনো নাইট ডিউটি থাকলে আমাদেরকে সেখানে থেকে যেতে হতো। আমাকে মাঝে মাঝে দিনে ডিউটি করতে হতো, আবার কখনো কখনো রাত্রিবেলা ডিউটি পড়লে আমাকে সেটা করতে হতো। এই ঘটনাটি শুনে তুমি এবং শ্রোতারা বিচার করো, ঘটনা কি আসলেই ভৌতিক নাকি আমার মনের ভুল। শুরু করছি ঘটনা। ঘটনাটা ঘটেছে 1994 সালে। আমি সেখানে প্রথম জবে ঢুকি। তখন আমি একজন সুপারভাইজারের আন্ডারে জব করতাম। আমি বিল্ডিংয়ে নতুন। আমাকে পুরো বিল্ডিংটি ঘুরিয়ে দেখানো হয়। তারপরে সেই বিল্ডিংয়ের 28 তলা থেকে 32 তলা পর্যন্ত আমাকে পুরো দেখতে হতো। সেই বিল্ডিংটি 32 তলায় ছিল এবং 28 তলা থেকে 32 তলা পরপর 4টি তলা আমার দায়িত্বে ছিল। সেই 4টি তলাতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা সেইটা আমাকে দায়িত্ব নিয়ে দেখতে হতো। তো আমি তখন জবে নতুন নতুন এসেছি। আমার প্রথমেই একটা নাইট ডিউটি পড়ে। সেখানে আমার সঙ্গে আরও অনেক স্টাফেরা রয়েছে, যাদেরকে আমার মতোই কয়েকটা তলা ভাগ করে দেওয়া হয়। তো যেমনটা বললাম, 28 তলা থেকে 32 তলার ছাদ অবধি আমার দেখার দায়িত্ব ছিল। প্রথমত শীতকাল, রাত জাগা খুবই কষ্টকর, তার সঙ্গে হাড় কাঁপানো শীত। আমি একটি চেয়ারে বসেছিলাম। আমার হালকা চোখ লেগে আসে। এমন সময় আমি খুব জোরে কোনো কিছু একটা ভেঙে পড়ার শব্দ পেলাম এবং হঠাৎ করেই পুরো বিল্ডিংয়ের কারেন্ট অফ হয়ে যায়। আমি ওয়াকি টকি নিয়ে একতলায় যে স্টাফটি রয়েছে তাকে জানাই যে মেইন বোর্ডের সুইচটাকে অন করো। এই বলে নিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করি। এইভাবে 15 মিনিট হয়ে যায়, তবে কারেন্ট আসে না। আমার মনে মনে রাগ হয় যে স্টাফটা কি করছে, এখনো পর্যন্ত মেইন বোর্ডের সুইচটাকে অন করছে না কেন। আমি রেগে গিয়ে সোজা নিচে চলে যাই। সেই 32 তলা থেকে আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। তবে শীতকাল থাকায় অত উঁচু থেকে নিচে নেমে
আমার শরীরটা বেশ গরমই হয়ে গেছিল। আমি নিচে গিয়ে দেখি স্টাফগুলো ঘুমাচ্ছে। আমি নিজে গিয়ে মেন বোর্ডের সুইচটাকে অন করি। তারপর হঠাৎ কারেন্ট চলে আসে। এরপর আমি একটু রাস্তার দিকে বেরিয়ে পড়ি। আমি দেখি বাইরের যিনি গার্ড রয়েছেন তিনিও ঘুমাচ্ছে। তাকে আমি ডাকি এবং বলি যে তোমাকে আমি জানালাম যে মেন বোর্ডের সুইচটা অন করতে, তা তুমি অন করলে না কেন? তার কথা শুনে আমি না খুবই অবাক হই। সে বলে, কই, কোনো রকম তো কোনো ওয়াকি টকিতে সিগন্যাল আসেনি। আমি মনে করি সে হয়তো এমনই ঘুমাচ্ছিল, হয়তো সিগন্যালের আওয়াজটা শুনতে পারেনি। আমার মনে মনে একটু রাগ হয়। আমি বেশি কথা না বাড়িয়ে আবার বিল্ডিংয়ের দিকে ঢুকে পড়ি। বিল্ডিংয়ে ঢোকার সময় আমার চোখটা একটু ছাদের দিকে যায়। আমি যা দেখতে পাই সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমি দেখি ওই উঁচু 32 তলা বিল্ডিংয়ের রেলিংয়ে একটা সাদা পোশাক পরা মেয়ে হেঁটে বেড়াচ্ছে, আর এমনভাবে হাঁটছে যেন সে খেলার ছলে রয়েছে। আমার মাথা থেকে ঘাম ঝরতে থাকে। যদি সেই মেয়েটা সুইসাইড করে নেয় তাহলে পুরো দোষটা আমার ঘাড়ে আসবে, কারণ 28 থেকে 32 তলার ছাদ পর্যন্ত আমার দায়িত্বে। মেয়েটার মৃত্যু হলে আমাকে যদি সেই কোম্পানির লোক জিজ্ঞেস করে যে তুমি তখন কি করছিলে, আমি তখন কোনো উত্তর দিতে পারবো না। এই ভয়ে আমি দৌড়ে দৌড়ে আগে বিল্ডিংয়ে ঢুকি। আমি সঙ্গে সঙ্গে লিফট ধরে 32 তলার ছাদে চলে যাই। তবে অবাক করা বিষয় রাজর্ষিদা এখানেই, আমি ছাদে গিয়ে কাউকে দেখতে পাই না। আমি সারা ছাদ তন্ন তন্ন করে খুঁজি, তবে কোনো মেয়েকে আমি দেখতে পাই না। আমার মনে ভয় হয় মেয়েটা আত্মহত্যা করে নিল না তো। আমি ছাদের রেলিং দিয়ে নিচে দেখি, তবে আমি কোথাও কোনো রকমের বডি দেখতে পেলাম না। এমন সময় আমি একটা ঘুমানোর আওয়াজ শুনতে পেলাম, যেন কেউ আমার ওপর খুব রেগেই রয়েছে এবং এক নাগাড়ে ঘুমাচ্ছে। আর প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে আমার চারিপাশে কেউ হাঁটাহাঁটি করছে। আমার দিকে দূর থেকে কেউ একজন তো তাকিয়ে রয়েছে। আমি সেটা অনুভব করতে পারছিলাম। আমার মনে ভয় হয় আমি বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে সেখান থেকে এক দৌড় মেরে পালিয়ে যাই। আমি আর 32 তলায় না থেকে আমি সোজা 28 তলায় গিয়ে একটা কোণায় চেয়ারে বসে থাকি। সেই রাতে আমার ঘুম উড়ে যায়। সকাল হলে এই ঘটনা আমি আমার সুপারভাইজারকে জানাই। ঘটনাটি শুনে সেও অবাক হয় এবং বলে, ওই মেয়েটা আগের সুপারভাইজারের ছোট মেয়ে ছিল। একদিন সেই সুপারভাইজার তার ছোট মেয়েকে এই বিল্ডিংয়ে ঘোরাতে নিয়ে এসেছিল। তাকে ছাদে নিয়ে গিয়েছিল তার বাবা, এবং ঘোরাতে ঘোরাতে একটা কাজের জন্য তাকে হঠাৎ নিচে আসতে হয়। সে তার মেয়েকে বলে যায় যে মা, আমি এখনই আসছি, তুই 1 মিনিট দাঁড়া। সে 31 নম্বর তলায় একটি রুমে গেছিল। সে যখন ফিরে এসেছিল তখন দেখেছিল তার মেয়ে রেলিংয়ে উঠে হাঁটছে। তার বাবা যখন তাকে ধরতে যায়, মেয়েটা তখনই ছাদ থেকে লাফ মারে এবং সেখানে মেয়েটার মৃত্যু হয়। এই ঘটনাটা শুনে আমি অবাক হই এবং মনে আমার প্রশ্ন জাগে, ওটা কি সেই মেয়েটাই ছিল যে মেয়েটা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ মেরে মারা গেছে? এই প্রশ্ন আজও আমার মনে ঘুরপাক খায়। তোমার কি মনে হয় এবং শ্রোতাদের কি মনে হয় আমাকে অবশ্যই জানিও। তারপরে আমি সেখান থেকে কাজ ছেড়ে দিই এবং অন্য জায়গায় চাকরির উদ্দেশ্যে চলে যাই। এটাই ছিল ঘটনা। আশা করছি সকলের ভালো লেগেছে। যদি তোমার ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। আমি খুবই খুশি হব আমার লিখে পাঠানো ঘটনা শোনানো হলে। ভালো থেকো রাজর্ষিদা, এগিয়ে চলো, আমি সঙ্গে রয়েছি।
খুবই দারুণ একটি ঘটনা আমরা শুনে নিলাম শুভদীপ দাসের মুখ থেকে। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে শুভদীপ দাসকে একটা থ্যাংক ইউ জানাবেন। এবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে সকলকে মনে করিয়ে দিই, আপনারাও যদি আমাকে ঘটনা লিখে পাঠাতে চান তার জন্য আপনারা আমাকে মেল করে ঘটনা লিখে পাঠাতে পারেন। অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে আপনারা ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে। আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করুন অজানা সত্য এবং আমাদের পেজটি আপনারা দেখতে পাবেন। সেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন এবং আমাকে মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারেন। আপনাদের ঘটনাও আমাদের অজানা সত্যে অবশ্যই শোনানো হবে। শুরু করছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন সুস্মিতা দে। তিনি ঘটনাটি শুরু করার আগে জানিয়ে দিয়েছেন এই ঘটনাটি অন্য একজনের লেখা এবং তিনি তার নামটিও লিখে পাঠিয়েছেন। ঘটনাটি যিনি লিখেছেন তার নাম রমা রয় ব্যানার্জি। রমা রয় ব্যানার্জি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। আজকে একটা সত্য ঘটনা জানাবো। কেউ হয়তো বলবে এই সব ছাইপাশ, আবার কেউ বলবে সত্যি। এই ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটে যাওয়া, কিন্তু বানানো কোনো ঘটনা নয়। নিজে না ভুগলে কখনোই বিশ্বাস করা যায় না। ভূত, আত্মা এই সকল বিষয় আমরা অনেকে বিশ্বাস না করলেও অনেক ঘটনা, অনেক ব্যাপারে আছে যা কখনো স্বাভাবিক লাগে না, যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আজ থেকে প্রায় ২৬ বছর আগে আমরা শিলিগুড়িতে একটা বাড়ি কিনি। বাড়িটা একটু পুরনো। সেটা ছিল কয়েক ভাইয়ের মধ্যে একজনের অংশ, যার অংশ তিনি কলকাতায় থাকতেন। সেই জন্য প্রথমে তিনি একবার ভাড়াও দিয়েছিলেন, কিন্তু তারা কেউ বেশি দিন থাকতো না। তাই তিনি ঠিক করলেন বাড়িটা তিনি বিক্রি করে দেবেন। বাড়িটা বেশ বড় ছিল, সামনে বড় উঠোন, তার দুপাশে গাছ লাগানোর জন্য সুন্দর করে বাঁধানো ছিল, আর ছিল বড় বড় 5টা ঘর, যে কারণে আমাদের বাড়িটা খুবই পছন্দ হয়েছিল। খুবই সুখের সংসার ছিল আমাদের। বাড়িটাতে শিফট করার প্রথম 10-15 দিন কিছু ঘটেনি। বাড়িটাতে কদিন খুব আনন্দের সঙ্গে আমরা কাটালাম, কিন্তু কারোর মনে হয় সেই সুখটা সহ্য হলো না, কারণ বাড়িটা ভালো ছিল না। গৃহপ্রবেশের কয়েকদিন পর থেকে বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা আমরা লক্ষ্য করি, কিন্তু সেইগুলো ভয় পাওয়ার মতো যথেষ্ট ছিল না। ধীরে ধীরে বাড়ির সবাই কোনো না কোনোভাবে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছিলাম। একদিন আমার মেয়ে সকালে ঘুম থেকে ওঠার পর আমাকে বলল ও নাকি স্বপ্নে দেখেছে একটা ছোট মেয়ে এসে ওকে বলছে, এই বাড়িটা আমাদের, তোরা কেউ এখানে থাকতে পারবি না, তোরা এখান থেকে চলে যা। স্বপ্নে দেখেছে বলে আমরা সেদিন এটাকে কোনো গুরুত্ব দিইনি। এরপর একদিন হঠাৎ একটা নাম ঠিকানা ছাড়া চিঠি এলো, যাতে লেখা ছিল, আমি তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী, তোমরা এই বাড়ি যত তাড়াতাড়ি পারো ছেড়ে চলে যাও, না হলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই ঘটনাকেও আমরা বেশি গুরুত্ব দিলাম না, যেহেতু আমাদের আগে এটা যাদের বাড়ি ছিল তাদের ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। হয়তো সেই জন্যই তারা শত্রুতা করে এই চিঠি পাঠিয়েছে। একদিন আমি নিজে ভয়ানক এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। তখন বাড়িতে কেউ ছিল না। সন্ধ্যের পর আমি রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে রয়েছে। ঘুরে তাকাতেই একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল।
মনে হলো একটা হাত যেন আমাকে ডাকছে। আমি চোখের ভুল মনে করে আবার নিজের কাজে মন দিলাম। আবার খট করে একটা শব্দ হলো। আমি ঘুরতেই সেই একই দৃশ্য দেখলাম। কেউ যেন আমাকে ডাকছে হাত নাড়িয়ে নাড়িয়ে। সঙ্গে সঙ্গে আমি উঠে গেলাম, আর সেই হাতটাও এগিয়ে যেতে লাগলো। মাঝখানের ঘরটা পর্যন্ত এসে আর কাউকে দেখতে পারলাম না। সেই দিন আমি খুব ভয় পেয়েছিলাম। বাড়িতে সবাই আসার পর এই ঘটনাটা আমি বলি, কিন্তু কেউ বিশ্বাস করে না। আর একদিন আমার মা আমার ছোট ভাইজিকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল এবং সেই দিন বাড়িতে ছিল। রাত্রিবেলা মা ভাইজিকে নিয়ে মাঝের ঘরটাতে শুয়েছিল। হঠাৎ মাঝরাতে ভাইজির ঘুম ভেঙে যায় আর দেখে বিছানা থেকে একটু দূরে লম্বা মতো কেউ একজন দাঁড়িয়ে রয়েছে এবং ওর দিকে তাকিয়ে রয়েছে। এইরকম আবছা চেহারা দেখে ও ভীষণ ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। আমরা উঠে লাইটটাকে জ্বেলে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকি, তবে কিছু দেখতে পাই না। পরদিন সকালে উঠে ভাইজি কিছুতেই আর থাকতে চাইল না, জোর করে মাকে নিয়ে চলে গেল। আমার মাকেও আর কোনোদিন রাতে ওই বাড়িতে থাকতে দিত না। এখানে ওই কথা উঠলে ভাইজি বলে সেই দিনের কথা মনে পড়লে ওরা নাকি এখনো ভয় করে। এই ঘটনাগুলোর পর আরও 2-3 বছর কেটে যায়। এর মধ্যে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, তবে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি আর আমার চিকিৎসার জন্য আমাকে চেন্নাই যেতে হয়। ছেলের কলেজের জন্য সে যেতে পারে না, তাই বাড়িতে থেকে যায়। ওর সাথে আমার ভাইপোকে থাকতে বলি। 2 দিন ওরা ভালোই ছিল, তবে একদিন রাতে ভীষণ হাওয়ার চোটে ওদের ঘুম ভেঙে যায়। ঘরে একটা ক্যালেন্ডার ছিল, সেটা খুব জোরে জোরে দুলছে। ওরা দেখে ফ্যান বন্ধ। ফ্যান চালানোর কথাও নয়, কারণ তখন অল্প অল্প ঠান্ডা ছিল। দরজা জানলা সব বন্ধ, তা সত্ত্বেও এত জোরে হাওয়া কি করে হচ্ছে। সেই দিন ওরা খুবই ভয় পেয়েছিল। কোনো রকমে তারা রাতটা কাটায় আর পরদিন সকালে উঠে আমার দাদার বাড়ি এনজেপিতে চলে যায়। এই ভয় পেয়ে ভাইপোর খুব জ্বর এসেছিল। আমরা আসার পর এই ঘটনাটা তাদের মুখ থেকে শুনতে পাই। যে সুখের সংসার আমাদের ছিল সেটা নানাভাবে তছনছ হয়ে যেতে দেখি। তখন আমরা এক জ্যোতিষী বাস্তুবিদকে নিয়ে আসি। সে সব কিছু দেখে শুনে বলে আমরা যেন ওই বাড়িতে আর না থাকি। ওই বাড়িতে কিছু একটা খারাপ আছে, যার জন্য এই সব ঘটছে। এই কারণের জন্য ভাড়াটেরাও বেশি দিন থাকতে পারতো না। আমরা ওই বাড়ি কিনেছি আর ভয় পাবো বলে নাকি কিছু আমাদেরকে জানানো হয়নি। তারপরে ওই বাড়িতে আমরা আরও কয়েক বছর বাধ্য হয়ে থেকেছি। ওই বাড়ির সেই সব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে করলে আজও গাটা শিউরে ওঠে। দাদা, এটাই ছিল রমা রয় ব্যানার্জির লেখা একটি ঘটনা। আমি তার নামটি এই কারণেই এখানে উল্লেখ করলাম, কারণ আমি কারোর ঘটনা চুরি করে তোমাকে পাঠাতে চাই না। যিনি ঘটনা লিখেছেন তাকে অবশ্যই ক্রেডিট দেওয়া উচিত, এটা আমি মনে করি। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। খুবই অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম। বেশ ভালো লাগলো, এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। এবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন আসিমা চৌধুরী, অর্পিতা দে, সঙ্গে রয়েছেন শুভ দাস, পাপড়ি চক্রবর্তী, স্বপ্না বজাল, ওয়াইটি কিং, অমিত ভট্টাচার্য, বাপন কুমার, তানিয়া মল্লিক, গীতা গোস্বাম, সোমনাথ দাস, একে একে। কমেন্ট করেছেন মঞ্জু। আমাদের সঙ্গে রয়েছেন সুদেশনা চ্যাটার্জি, সঙ্গে রয়েছেন চুমকি ঘোষ, সঙ্গে রয়েছেন শোভন অধিকারী, বিশ্বজিৎ দাস। সবাইকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য।
আশা করছি আজকের এপিসোড সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল অপশানে প্রেস করে দেবেন, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন ভৌতিক এপিসোড আসতেই থাকে। তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার 127 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।